প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চট্টলা টিভির নিয়মিত আয়োজন ক্যারিয়ার গ্রুমিং প্রোগ্রামে। আজ স্টুডিওতে আমি উপস্থিত আছি ফাতিমা তাসনিম তানহা এবং আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে এসেছেন নিউ এরা ট্রেনিং সেন্টারের চিফ অফ অপারেশন এবং মেডিকেল অফিসার ডক্টর ইমাদুদ্দিন চৌধুরী। চলুন কথা বলা যাক তার সাথে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। জি। আমাদের স্টুডিওতে এসে কেমন লাগছে? জি ভালো লাগছে অনেক বেশি। নিউ এরাতে জয়েনিং এর গল্প সম্পর্কে জানতে চাই। আচ্ছা, নিউ এরাতে জার্নিটা অ্যাকচুয়ালি শুরু হয় 2019 সালে। 19 সালে আমি 2009-এ 65তম বিএমএ লং কোর্সে গ্রিন কার্ড হোল্ডার ছিলাম চিটং ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে। সো আমি এবং আমার ফ্রেন্ড, আমাদের ব্যাচমেট এক্স লেফটেন্যান্ট দেবান চক্রবর্তী স্যার, তো দুইজনই একসাথে ছিলাম আমরা কলেজ লাইফে। দেন 19 সালে যখন দেবান চক্রবর্তী স্যার বের হয় নেভি থেকে রিটায়ারমেন্টে আসার পরে, হঠাৎ করে একদিন আমার সাথে দেখা হয় চকবাজারে। দেন কথায় কথায় উঠলো যে স্যার নেভি থেকে বের হয়ে এসছেন অলরেডি। সো আফটার দ্যাট আমরা ডিসাইড করি যে আমরা আমাদের সময়ে যে পরিমাণ স্ট্রাগল করেছি যে একটা কোচিং করার জন্য, এবং ঢাকাতেই যেতে হয়েছিল সেই সময়, তো এখন কি করা যেতে পারে। তো আফটার দ্যাট আমার একটা ডেফিনেটলি একটা খুব ইম্পর্টেন্ট হার্ড একটা জায়গা ছিল যে ডিফেন্স নিয়ে কাজ করবো, কিছু একটা করবো, যেহেতু আমার প্রফেশন রাইট নাও ডাক্তার, এবং ফর সাম ফ্যামিলি ইস্যু আমি যেতে পারিনি আর্মিতে। সো আফটার দ্যাট উই হ্যাভ ডিসাইডেড যে ইনশাল্লাহ এটা নিয়ে কাজ করা যেতে পারে। সো 19 থেকে আমাদের জার্নিটা তখন শুরু হয়, এবং আমরা চিটং ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের একটা ব্যাচকে পাই 19 সালে, এবং ওদেরকে যে নিবিড়ভাবে আমরা পড়াশোনা করিয়েছি, আফটার দ্যাট ভালো একটা সাকসেস আমরা পাই। আফটার দ্যাট আমাদের প্রায় এখন পর্যন্ত অলমোস্ট 1000+ স্টুডেন্টকে আমরা পড়িয়েছি এই পর্যন্ত, এবং এখন পর্যন্ত প্রায় 25 থেকে 30 জন স্টুডেন্ট আমাদের ট্রেনিং অবস্থায় বিএমএতে আছে। সো এটা হচ্ছে 2019 সাল থেকে আমাদের জার্নিটা শুরু হয়। নিউ এরাতে আপনার জব রেসপন্সিবিলিটিস গুলো কি কি? আচ্ছা, নিউ এরাতে আমার জব রেসপন্সিবিলিটি টোটাল দুটো। রাইট নাও আমি আছি মেডিকেল অফিসার হিসেবে। সেহেতু প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা পরীক্ষা দেয় আর্মি, নেভি, এয়ারফোর্সে, তাদের যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, তাদের যে পরীক্ষার সময় যেগুলো টেস্ট করতে হয়, এগুলো আমরা অগ্রিমভাবে করে থাকি। করে তাদেরকে আমরা তৈরি করি, যার যেখানে সমস্যা আছে সেখানে তার ট্রিটমেন্ট করানোর জন্য। এটা হচ্ছে একটা পার্ট, মেডিকেল পার্ট। আর সেকেন্ড পার্টটা হচ্ছে, যেহেতু আমি 65তম বিএমএ লং কোর্সে ক্যান্ডিডেট ছিলাম প্লাস গ্রিন কার্ড হোল্ডার ছিলাম, সেহেতু আমি তাদেরকে নিউ এরা টিচিং যে পার্টটুকু আছে, একাডেমিক পার্টটুকু আছে, ওটাও আমি দেখি, ওখানে ওদেরকে পড়াই অ্যাকচুয়ালি। কি কি হেলথ ইস্যুর কারণে একজন ক্যান্ডিডেট বাদ যেতে পারে? আচ্ছা, নিউ এরাতে অ্যাকচুয়ালি আমরা যখন একটা স্টুডেন্ট আসে, তাদের একটা মেডিকেল চেক আপ করা, এটা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা। আর সশস্ত্র বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্সে টোটাল হেলথ চেক আপটা করা হয় 2 ধাপে। একটা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, একটা হচ্ছে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, একদম যারা টিকে যায় তারপরে। সো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় টোটাল 17টা চেক আপ আমরা করে থাকি। ইন ডিটেলসে আমি একটু বলে থাকি, লাইক প্রথমে হচ্ছে আপনার হাইট, ওয়েট, মোস্ট ইম্পর্টেন্ট হাইট আর ওয়েট, দেন হচ্ছে চেস্ট বা বুকের মাপটা, দেন হচ্ছে নাক, কান, গলা, দেন হচ্ছে দাঁত, দেন কিছু সেন্সিটিভ ইস্যুর মানে পার্টের আমাদের চেক আপ করতে হয়, যেমন পাইলস চেক আপ, দেন স্ক্রোটাম চেক আপ, দেন হচ্ছে নক নি চেক আপ, দেন হচ্ছে ভ্যারিকোস ভেইন চেক আপ, এবং যদি কোনো ধরনের স্কিন ডিজিজ থেকে থাকে ওসবের কারণে বাদ পড়তে পারে। ফ্ল্যাট ফিট, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। সো টোটাল 17টা চেক আপ আমরা করে থাকি। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, নিউ এরা হচ্ছে একমাত্র যেটা পুরো বাংলাদেশে পূর্ণাঙ্গ যে মেডিকেল চেক আপটা আমরা করিয়ে থাকি, একমাত্র আমরাই। প্রায় অলমোস্ট 2000 স্টুডেন্টের মেডিকেল চেক আপ এখন পর্যন্ত আমরা সম্পূর্ণ করতে পেরেছি। এটা অনেক ভালো একটা দিক, যেটা খুব ভালোই লাগলো শুনে। আর ক্যান্ডিডেটদের যদি হেলথ ইস্যুগুলো থাকে, তাহলে এটা সর্ট আউট আসলে আপনারা কিভাবে করে থাকেন? আচ্ছা, প্রথমটা হচ্ছে আপনার উচ্চতার ক্ষেত্রে আমি যদি একটু বলি, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে 18 থেকে 20 বছর বয়স পর্যন্ত একটা ছেলে বা একটা মেয়ে তার হাইটটা গ্রো করতে পারে, এরপর কিন্তু অ্যাকচুয়ালি পারে না। সো আমাদের একটা নির্দিষ্ট হাইট থাকে আর্মি, নেভি, এয়ারফোর্সের, সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 4, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 2। যদি কারো 5 ফুট 4 থেকে থাকে তাহলে সে পরীক্ষা দিতে অ্যাপ্লাই করতে পারে। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা খুব বেশি ডেডিকেটেড থাকে, তাদের 1 ইঞ্চ অথবা হাফ ইঞ্চের মতো কম থাকতে পারে। সেজন্য আমাদের একটা ফিল্ডের ব্যবস্থা আছে।
ওই ফিল্ডের মাধ্যমে যদি তারা সময় থাকে লাইক 1 মাস বা 2 মাস, সেক্ষেত্রে রেগুলার ফিল্ড অ্যাক্টিভিটি করে 1/2 ইঞ্চের মতো হয়তো বা ইনক্রিজ করা যেতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে উচ্চতার ক্ষেত্রে। এরপর হচ্ছে ওজনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওজনটা হচ্ছে যেটা লাগে আর্মি, নেভি, এয়ারফোর্সে, ওটা হচ্ছে ছেলেদের জন্য হচ্ছে 50 কেজি সর্বনিম্ন, আর মেয়েদের জন্য হচ্ছে 47 কেজি। এর নিচে যদি হয় তবে ধরা হয় আন্ডারওয়েট, আর যদি দেখা যায় হাইটের তুলনায় ওয়েটটা অনেক বেশি তখন দেখা যায় ওভারওয়েট। আমরা মেডিকেল একটা টার্মিনোলজি জানি হচ্ছে BMI, বডি মাস ইন্ডেক্স বলি আমরা। তার হাইটের সাথে তার ওয়েটটা কিন্তু সামঞ্জস্য থাকতে হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি তার BMIটা খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে তারা বাদ পড়ে, আবার যদি অনেক কম হয়ে যায় তাও তারা বাদ পড়ে। সো মেডিকেল চেক আপের ক্ষেত্রে আমি আমার সব স্টুডেন্টদেরকে একটা কথাই বলি, ওটা হচ্ছে যদি উচ্চতা ঠিক থেকে থাকে বাকি 16টা চেক আপের এভরিথিং ইউ ক্যান সলভ ফর শিওর, বাট অনলি একটা পার্ট যেটা অ্যাকচুয়ালি খুব টাফ, তা হচ্ছে উচ্চতা। কারণ আমরা চাইলেও আসলে কোনো ক্যান্ডিডেটকে টেনে লম্বা করতে পারি না। বাংলাদেশ আর্ম ফোর্সে জয়েন করার জন্য বেসিক রিকোয়ারমেন্টগুলো কি কি? আচ্ছা, বেসিক রিকোয়ারমেন্টগুলো হচ্ছে প্রথম হচ্ছে জিপিএ লাগবে। তার একটা নির্দিষ্ট পরিমাণ যদি জিপিএ থাকে তাহলে সে অ্যাপ্লাই করতে পারে। যেমন আমাদের আগে ছিল নিয়মটা ইন্টারের পরে বা এইচএসসি পরীক্ষার পরে তারা জয়েন করতে পারে। রিসেন্টলি আর্ম ফোর্স তাদের নীতি চেঞ্জ করেছে, এখন ইন্টার সেকেন্ড ইয়ার থেকে একটা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে। তো সেক্ষেত্রে আর্মির জন্য লাগে একটাতে জিপিএ 5, একটাতে জিপিএ 4.5। নেভি আর এয়ারফোর্সে লাগে আলাদা করে জিপিএ 4.5। এটা হচ্ছে জিপিএর রিকোয়ারমেন্টটা। আচ্ছা, এবার যদি হেলথের রিকোয়ারমেন্টে যায় সেক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 4 ছেলেদের ক্ষেত্রে, ওজন লাগে 50 কেজি, আর মেয়েদের ক্ষেত্রে লাগে 5 ফুট 2 আর ওজন লাগে 47 কেজি। আবার এক্ষেত্রে যদি মেয়েরা যদি জিডি পাইলট একটা র্যাঙ্ক আছে এয়ারফোর্সের র্যাঙ্ক, ওখানে যেতে চায় তখন একটু উচ্চতাটা বেশি লাগে, 5 ফুট 4 লাগে সেক্ষেত্রে। আচ্ছা, আর এখানে আরেকটা মাপ আছে আপনার বুকের মাপ বলা হয় নর্মাল এবং সম্প্রসারিত। ওটা হচ্ছে 30/32। সম্প্রসারিত হচ্ছে যখন আমরা শ্বাস নিই জোরে, তখন যখন সম্প্রসারিত হয় বুকের মাপটা, ওটা হচ্ছে নর্মাল রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে। আচ্ছা, এইসব হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট। এরপর তারা অ্যাপ্লাই করে এবং অ্যাপ্লাই করার পরে তাদের মেডিকেল চেক আপটা হয়। আচ্ছা, ওজন কম বা বেশি হলে যথোপযুক্ত ওজনে আনার জন্য আপনারা কি কি করে থাকেন? আচ্ছা, আমাদের মেডিকেল টিমের সাথে আরো একজন জয়েন আছেন, উনি হচ্ছেন নিউট্রিশনিস্ট। ওকে, তিনি আমাদেরকে অ্যাকচুয়ালি আমাদের ক্যান্ডিডেট যারা আছেন তাদের ওজন যদি বেশি হয় বা কম হয় সেক্ষেত্রে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ডায়েট চার্টটা দিয়ে দেওয়া হয়। এবং আমি সামান্য করে বলছি আমাদের যারা যারা দেখছেন তাদের জন্য, যাদের ওজন বেশি বা কম তাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ ওজন বেশি বা কম হলে তা কিন্তু যতটুকু রিকোয়ারমেন্ট তাতে কিন্তু আনা পসিবল, সময় লাগতে পারে বাট পসিবল। এখানে আর্ম ফোর্সের ক্ষেত্রে একটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট দেখা হয়, সেটা হচ্ছে ডেডিকেশন। যদি কোনো স্টুডেন্ট ডেডিকেটেড থাকে সে অবশ্যই পারবে, হয়তো বা 1 মাসের জায়গায় 2 মাস লাগতে পারে। আচ্ছা, যাদের ওজন বেশি সেক্ষেত্রে আমি এখনই কিছু ফ্রি টিপস দিতে চাই যারা দেখছে তাদের জন্য। অ্যাট ফার্স্ট অফ অল রেড মিট অ্যাভয়েড করতে হবে সবাইকে, রেড মিট। সেকেন্ডটা হচ্ছে আপনার হাঁসের মাংস বা যেগুলো চর্বিজাতীয় খাবার ওগুলো অ্যাভয়েড করতে হবে যাদের ওজন বেশি আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চিকেনটা সবসময় খাওয়া দাওয়া করতে হবে। এরপর হচ্ছে মাছ খাওয়া যাবে। যাদের ওজন খুব বেশি লাইক 90 কেজি অ্যাবাভ বা 80 থেকে 90, তাদেরকে আমি যেটা সাজেস্ট করি হচ্ছে ভাত খাওয়া একটু কমিয়ে দিতে হবে, কারণ ভাত হচ্ছে কার্বোহাইড্রেট। হ্যাঁ, যার কারণে ভাত, আলু সব খাওয়া একটু কমাতে হবে, ফাস্ট ফুড খাওয়া কমাতে হবে, যেটা আমরা জাঙ্ক ফুড বলে থাকি, প্লাস হচ্ছে আপনার কোক, স্প্রাইট যেগুলো আছে, কোল্ড ড্রিঙ্কস খাওয়া একটু কমাতে হবে। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যাট, এখানে কোনো উপকারিতাই থাকে না, অ্যাকচুয়ালি অপকারিতাই থাকে। আচ্ছা, এরপর যাদের ওজন কম সেক্ষেত্রে আমি যে সাজেস্ট করি আমাদের স্টুডেন্টদেরকে তা হচ্ছে তোমরা 3 বেলায় ভাত খাবা, কারণ তাদের হচ্ছে ওজনটা কম থাকে। তো যে খাবারগুলো অ্যাকচুয়ালি যাদের ওজন বেশি তাদেরকে আমরা অফ করে দেই, ঠিক উল্টোটা হবে যাদের ওজন কম সেক্ষেত্রে তাদেরকে আমরা বলি যে তোমরা খাওয়া দাওয়া করতে থাকো। আপনাকে অসংখ্য ধন্যবাদ কিছু টিপস শেয়ার করার জন্য। আপনাদের ইনস্টিটিউটে তো আসলে মেডিকেল চেকআপটা ফুল করা হয়, তো এই চেকআপ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আচ্ছা, টোটাল হচ্ছে আমাদের এখানে যে 17টা চেকআপ করা হয়, যদি এই 17টা চেকআপ যদি একটা ক্যান্ডিডেট বাইরে করাতে চায় সেক্ষেত্রে প্রত্যেকটা বিশেষজ্ঞ ডাক্তারকে লাগবে, এবং ওই ডাক্তার তাদেরকে ডেফিনেটলি 17টা চেকআপের জন্য প্রায় 17টা ডাক্তারকে লাগবে কাইন্ড অফ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র 500 টাকা চার্জ নিই এবং 17টা চেকআপ আমরা করিয়ে থাকি প্রাথমিক অবস্থাতেই। যদি কারো কোনো ধরনের রোগ ধরা পড়ে, অনেক ক্যান্ডিডেট আমরা পেয়েছি যে সে কখনো মেডিকেল চেকআপ করেইনি, লাইফের ফার্স্ট টাইম, এবং আমি এমন ক্যান্ডিডেট পেয়েছি যে গার্জিয়ান এতটুকুই মোটামুটি খুবই অ্যাওয়্যার অ্যাবাউট দেয়ার চাইল্ড যে ক্লাস 10-এ
পড়তেছে ক্যান্ডিডেট, এখনই তাকে নিয়ে আসছে যে ফিউচারে তার কোনো সমস্যা হবে কিনা আর্ম ফোর্সে যাওয়ার জন্য। সো যেই চেকআপগুলো আমরা করে থাকি, আবার একটু বলছি যে উচ্চতা, ওজন, বুকের মাপ, এরপর হচ্ছে নাক, কান, গলা, এরপর হচ্ছে দাঁত, এরপর হচ্ছে ডিএনএস, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, যে নাকের বাঁকাহার, তারপর হচ্ছে পাইলস, স্ক্রটাম, ফ্ল্যাট ফিট, ভ্যারিকোজ ভেইন, স্কিন ডিজিজ, হাতের তালু ঘামা, এটা একটা বড় সমস্যার কারণে বাদ পড়তে পারে, হাইড্রোথেসিস বলি আমরা। সো এই রোগগুলো আমরা চেক আপ করে থাকি, টোটাল 17টা চেক আপ। আচ্ছা, নাকে কি কি সমস্যার কারণে বাদ যেতে পারে? আচ্ছা, নাকের সমস্যা হচ্ছে পলিপস বলি আমরা অনেক সময়, আর একটা হচ্ছে নাকের সমস্যা ডিএনএস, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, মানে হচ্ছে নাকের হাড়টা যখন বাঁকা থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যায় যে এটার বাদ দেওয়ার পিছনে আর্ম ফোর্সেসের কারণ আছে। কারণটা হচ্ছে যদি কোনো একটা ক্যান্ডিডেট নাকের মাংস বেশি থাকে অথবা নাকের হাড়টা বাঁকা থাকে, কারণ আমরা সবাই জানি যে আর্ম ফোর্সের একটা কঠোর প্রশিক্ষণের মধ্যে তাদেরকে যেতে হয়, সেক্ষেত্রে যখন তারা দৌড়াদৌড়ি করে তখন তারা ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে না। আর সবাই জানে যে নিঃশ্বাস নেওয়ার সময় কিন্তু আমাদের মুখটা বন্ধ রাখতে হয়, নাক দিয়ে নিঃশ্বাস নিতে হয়। সো যদি নাকের মাংস বড় থাকে বা নাকের হাড় বাঁকা থাকে, সেক্ষেত্রে তার শ্বাস প্রশ্বাসে তার সমস্যা হয়, সেই জন্য তারা বাদ দিয়ে থাকে। সো এটাও ট্রিটমেন্ট করা পসিবল, এটা সার্জারি আছে, সার্জারি করে নাকের হাড়টা আবার ঠিক পর্যায়ে নিয়ে আসতে পারে, এবং যদি মাংস যদি বেড়ে যায় তখন পলিপসের অপারেশনটা করে সারানো সম্ভব। কানের কি কি সমস্যার কারণে ক্যান্ডিডেট বাদ আচ্ছা, যেতে পারে? কানের সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ইম্প্যাক্টেড ওয়াক্স বলি আমরা, ওটা হচ্ছে কানে অনেক সময় ময়লা জমে থাকে। এটা একটা খুবই 10 মিনিট বা 15 মিনিটের একটা কাজ। তো কানে ইএনটি ডাক্তার আমরা বলে থাকি, ইএনটি ডাক্তার যখন কাছে যাবে সে চেক করবে, এবং যদি ইম্প্যাক্টেড ওয়াক্স পাওয়া যায়, কিছু কানের ড্রপ থাকে, যদি ময়লা বেশি থাকে, এবং সে পরিষ্কার করে দিলে কানটা তার পরিষ্কার হয়ে যাচ্ছে, তখন সে আর বাদ পড়ছে না। হাতের তালু ঘামা দূর করার জন্য কি কি করা যেতে পারে? আচ্ছা, হাতের তালু ঘামার জন্য অ্যাকচুয়ালি বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে হবে। বিশেষজ্ঞ ডাক্তার সরাসরি তখন একটা ওষুধ বা স্প্রে সাজেস্ট করে থাকেন অ্যাকচুয়ালি। সো এটাও পসিবল, 15 থেকে 20 দিন সময় মতো লাগতে পারে হাতের তালু ঘামাটা দূর করার জন্য। দাঁতের কোনো সমস্যার কারণে কি ক্যান্ডিডেট বাদ যেতে পারে? আচ্ছা, দাঁতের অনেকগুলো কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আমরা পাই যে দাঁতের কি কি কারণে বাদ যেতে পারে। দাঁতের মধ্যে একটা প্রথম ইমপ্রেশনটা হচ্ছে আপনার হ্যালিটোসিস বলি আমরা, মুখের ওরাল সম্পর্কিত, যেটা স্টুডেন্টের পরীক্ষাতে আসে কিন্তু অফিসার র্যাঙ্কের জন্য। সো একজন অফিসার যখন হবেন, যখন একজন মেডিকেল অফিসার তাকে চেক করবেন, তখন যদি তার ওরাল ক্যাভিটি যখন চেক করা হয়, দাঁত চেক করা হয়, তখন যদি মুখের থেকে দুর্গন্ধ বের হয়, ওটাকে আমরা বলি হ্যালিটোসিস, সেক্ষেত্রে ব্যাড ইমপ্রেশন পড়তে পারে। বাট দাঁতের জন্য অলমোস্ট খুব একটা বেশি সমস্যা হয় না, যদি কোনো রুট ক্যানাল করে থাকে বা ক্যাপ করা থাকে কোনো সমস্যা হয় না। মিসিং টুথ থাকলে অনেক সময় এটা একটা নেগেটিভ ইমপ্রেশন পড়তে পারে, সেক্ষেত্রে দাঁতটা জাস্ট নর্মালি চেক আপ করিয়ে দিই আমরা, এবং কোনো ধরনের সমস্যা থাকলে তা আমরা জানিয়ে দিই। এয়ার ফোর্সে আসলে চোখের পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, তো এই চোখের পরীক্ষার পদ্ধতিটা সম্পর্কে আমাদের সাথে একটু বিস্তারিত। জি, আচ্ছা, আর্ম ফোর্সের মধ্যে সবচাইতে যে টাফ মানে পার্টটা হচ্ছে এয়ার ফোর্সের মধ্যে চোখের পরীক্ষাটা, কারণ আর্মি, নেভি এবং এয়ার ফোর্সের মধ্যে একমাত্র এয়ার ফোর্স যেখানে একটা ব্রাঞ্চ আছে জিডিপি, জেনারেল ডিউটিস পাইলট, সেখানে ক্যান্ডিডেটটা যদি চান্স পায় সে কিন্তু মানে অ্যাকচুয়ালি ফ্লাই করবে, রাইট? সো তখন একটা এত স্পিডে যদি তখন একটা প্লেন মানে সে পাইলট যখন থাকবে, তখন যদি সে ছোটোখাটো যদি কিছু না দেখে তখন তার সমস্যা হয়ে থাকে। সো জিডিপির ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোনো ধরনের পাওয়ার ওরা অ্যাকসেপ্ট করে না, তখন চোখের পাওয়ার থাকতে হয় 6/6 অ্যাকচুয়ালি। আর আর্মি, নেভি, এয়ারফোর্সের অন্যান্য সকল ব্রাঞ্চের জন্য +-2.5 পর্যন্ত অ্যাকসেপ্টেড। আচ্ছা, এক্ষেত্রে এখন যেসব ক্যান্ডিডেট বলে যে আমার তো একটু বেশি আছে, 3.5 বা 4.5, আমি কি যেতে পারছি না, হ্যাঁ, তাদের জন্য অপশন আছে। যদি তাদের বয়স 18 হয় তবে তারা ল্যাসিক করাতে পারে। ল্যাসিক করানোর পরে অবশ্যই 2 মাস রেস্টে থাকতে হয়, 2 মাস পরে তারা অ্যাপ্লাই করতে পারবে, সেক্ষেত্রে তার কোনো সমস্যা হবে না। সেনসিটিভ টেস্টগুলো কি কি? আচ্ছা, সেনসিটিভ টেস্টগুলোর মধ্যে নাম্বার 1 হচ্ছে পাইলস টেস্ট, নাম্বার 2 হচ্ছে স্ক্রটাম টেস্ট, নাম্বার 3 হচ্ছে বিভিন্ন স্কিন ডিজিজ, নাম্বার 4 হচ্ছে ভ্যারিকোজ ভেইন টেস্ট। এই টেস্টগুলো হচ্ছে সবচেয়ে সেনসিটিভ টেস্ট। অনেকেই সেনসিটিভ টেস্টগুলো করাতে চায় না, আসলে নির্বাচনের জন্য এই সেনসিটিভ টেস্টগুলো কতটুকু গুরুত্বপূর্ণ? সেনসিটিভ টেস্টের মধ্যে সবচেয়ে বেশি সেনসিটিভ টেস্ট হলো অ্যাকচুয়ালি পাইলস টেস্ট। আমাদের একটা মনে ধারণা জন্মায় গেছে যে পাইলস টেস্টটা মানে খুবই
ডেফিনেটলি যেহেতু জামা কাপড় খুলে করতে হয়, সো এটা খুবই স্পর্শগত জায়গা এবং এটা লজ্জাস্থান যেহেতু সেহেতু এটা করাতে চায় না স্টুডেন্টরা, অনেক ক্যান্ডিডেট করাতে চায় না। সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলবো ওটা হচ্ছে আমাদের একটা ক্যান্ডিডেট 1 বছর আগের কথা, সে যখন এসেছিল সে কখনোই তার মেডিকেল চেক আপটা করায়নি। সো মেডিকেল চেক আপ করানোর পরে তার ধরা পড়ে তার পাইলস আছে। সো সেই সময় সে করসপন্ডিং যে আর্মি, নেভি, এয়ারফোর্স, তিনটা ফোর্সেই সে বাদ যায়। হ্যাঁ, আফটার দ্যাট আমাদের যিনি ডাক্তার আছেন, সার্জারি ডাক্তার ডক্টর হাসমত স্যারের কাছে আমরা রেফার করি। হাসমত স্যার তার সার্জারি করেন। সার্জারি করার পরে প্রায় 1 মাসের মতো বেড রেস্টে ছিল। দেন এখন রাইট নাও তিনি তিনটা ফোর্সেই চান্স পেয়েছেন, আর্মি, নেভি, এয়ারফোর্সে। তো সেন্সি টেস্ট ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট, কারণ এটার কারণে আর্ম ফোর্সেসে বিন্দুমাত্র ছাড় দেওয়া হয় না, বাদ পড়ে। মেয়ে ক্যান্ডিডেটদের জন্য কি আলাদা ডক্টর আছে? জি, আমাদের এখানে মেয়ে ক্যান্ডিডেটদের জন্য আলাদা মহিলা ডাক্তার আছেন, সাথে মহিলা অ্যাসিস্ট্যান্টও আছেন। সো তারা সম্পূর্ণ 17টি চেক আপটি মহিলা ডাক্তারের মাধ্যমে করানোর ব্যবস্থা আছেন। নক নি রিকভারি করার জন্য কি কি করা যেতে পারে? আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা হচ্ছে নক নি। কারণ দেখা যায় যে আমাদের এই মেডিকেল চেক আপ যারা আমরা করেছি 2000 স্টুডেন্টের, তার মধ্যে 90% স্টুডেন্টে কিন্তু নক নি থাকে। নক নির ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি যখন একটা স্টুডেন্ট ভি শেপ করে দাঁড়ায় তখন যদি তার 2 হাঁটু লেগে যায়, ওটা আমরা বলি নক নি সমস্যা। হ্যাঁ, সো নক নি সমস্যাটা অ্যাকচুয়ালি কোনো ডাক্তার কিন্তু সলভ করতে পারবেন না, এটা একান্তই ক্যান্ডিডেটদেরকেই সলভ করতে হয়। সেক্ষেত্রে কিছু এক্সারসাইজ থাকে, নক নি এক্সারসাইজ। আর প্লাস আমি আরেকটা টিপস দিতে চাই সবার জন্য, ওটা হচ্ছে নক নির জন্য যাদের এখন আছে তারা রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে একটা কাঠের তক্তা বা সামথিং কাঠ নেবেন। কাঠ নেওয়ার পর 2 হাঁটুর মাঝখানে রাখবেন, কাঠটাকে রেখে বাসায় আমাদের মা বোনদের ওড়না থাকে, ওড়না দিয়ে পেঁচিয়ে ফেলবেন, পুরো হাঁটু দুটো পেঁচিয়ে রাখবেন শক্ত করে। এত জোরও বাঁধবেন না যে আপনার বডি ব্লাড সার্কুলেশনটা অফ হয়ে যাচ্ছে, আবার এত লুজলিও রাখবেন না যাতে করে সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে আপনি আপনার জায়গায় আছেন কিন্তু কাঠটা কাঠের জায়গায় আর নেই। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো আর সমাধানটা হবে না সেক্ষেত্রে। হ্যাঁ, আর নকনি সমস্যার জন্য কতদিন লাগতে পারে, এটা একটা কোয়েশ্চেন সবসময় সবাই করে। ওটা হচ্ছে নকনি সমস্যাটা যদি বেশি থাকে, যাদের ওয়েট একটু বেশি, ওদের কিন্তু পার হাঁটু লেগে যায় অনেক বেশি, ওটার ক্ষেত্রে প্রায় 2-3 মাসও লাগতে পারে। আবার যাদের কম থাকে, মাইল্ড নকনি থাকে, সেক্ষেত্রে 1 মাসও লাগতে পারে। ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ক্যান্ডিডেটের উপরে, ক্যান্ডিডেটের কতক্ষণ সময় দিচ্ছে ওই কাঠটা বেঁধে রাখার ক্ষেত্রে। হ্যাঁ, আমরা সাজেস্ট করি অ্যাকচুয়ালি রাতের বেলা, কারণটা হচ্ছে রাতের বেলা ঘুমাইতে যাওয়ার সময় যেহেতু আমাদের বডি কন্ট্রোল থাকে না, সেহেতু কাঠ যখন বেঁধে রাখবো তখন 6 থেকে 7 ঘন্টা মিনিমাম যে ওই কাঠটা তাদের 2 পায়ের মাঝখানে থাকবে। হ্যাঁ, সো নকনি সমস্যাটা কিন্তু কোনো ফোর্সেই অ্যাকচুয়ালি 0 টলারেন্স দেখা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিপস শেয়ার করার জন্য। শরীরে যদি কোনো দাগ থাকে বা অপারেশনের যদি কোনো মার্ক থাকে তাহলে কি ক্যান্ডিডেট বাদ যেতে পারে? আচ্ছা, এটা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। শরীরে কাটা দাগ অনেক ধরনের থাকতে পারে। নাম্বার 1 হচ্ছে স্ট্রেচ মার্ক থাকতে পারে, নাম্বার 2 হচ্ছে অ্যাক্সিডেন্টাল কাটা দাগ থাকতে পারে, নাম্বার 3 হচ্ছে অপারেশনাল কাটা দাগ থাকতে পারে, আবার নাম্বার 4 হচ্ছে ইন্টেনশনাল কাটা দাগ থাকতে পারে। যেহেতু আমরা কাজ করছি ইন্টার ক্যান্ডিডেট স্টুডেন্টকে নিয়ে, সো তারা দেখা যায় আর্লি স্টেজে ইম্যাচুরিটি অবস্থা অনেক সময় হাতটা কেটে ফেলে অনেক কারণে, ইমোশনাল কারণে। সো এই ধরনের যদি কাটা দাগ থাকে, আমি একমাত্র এক ধরনের কাটা দাগ ছাড়া সব ধরনের কাটা দাগকে কিন্তু আর্ম ফোর্স নেয়, তা হচ্ছে আপনার ইন্টেনশনাল কাটা দাগ। যখন কেউ সুইসাইডাল টেন্ডেন্সি থাকে বা কাটা দাগ থাকে শার্প একদম ব্লেড দিয়ে, ওই ধরনের কাটা দাগগুলোকে আর্ম ফোর্সেস নেয় না, একদম বাদ দেয়। আর অন্যান্য যদি কাটা দাগ থেকে থাকে অ্যাক্সিডেন্টাল বা অপারেশনাল বা কোনো ধরনের দেখা যায় টিনের চালে কাটা দাগ, বটিতে কাটা দাগ, ওগুলো কোনো সমস্যা খুব একটা হয় না। ওটা যদি সে পর্যাপ্ত যখন অ্যান্সার দেয় মেডিকেল অফিসারকে তখন সে বাদ যায় না। বোন ফ্র্যাকচার যদি থেকে থাকে তাহলে কি ক্যান্ডিডেট বাদ যেতে পারে? আচ্ছা, বোন ফ্র্যাকচারের ক্ষেত্রে যদি তার কোনো অ্যাক্সিডেন্ট হয় আর্লি স্টেজে এবং তার যদি কোনো ধরনের বোন ফ্র্যাকচার থেকে থাকে, যদি সেটা তার স্বাভাবিক লাইফে হাঁটা চলাতে দৌড়াতে কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে বোন ফ্র্যাকচারে কোনো ধরনের সমস্যা হয় না। কারণ এক্ষেত্রে একটু বলে রাখি, যদি কোনো বোন ফ্র্যাকচার হয়, এই 18 থেকে 21 বছর বয়সটার মধ্যে কিন্তু বোন খুব তাড়াতাড়ি জোড়া লেগে যায়। হ্যাঁ, যেহেতু তাদের বয়স আর্লি স্টেজে থাকে। সো যদি তার নর্মাল লাইফে কোনো সমস্যা না হয়, তাহলে সে প্রাথমিক নির্বাচন পদ্ধতিতে কোনো সমস্যা তার হবে না। দর্শকবৃন্দ, আমরা আজ পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্বে ডক্টর ইমাদুদ্দিন চৌধুরী থেকে আরো বিস্তারিত অনেক কিছু জানবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন ও চোখ রাখুন চট্টলা টিভির পর্দায়।
চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।